এনএমআর 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 রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। আচ্ছা দেখো, তো আমাদের হচ্ছে এখন যেটা টপিক সেটা হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, যেটাকে বলতে এনএমআর। তো ফার্স্ট অফ অল, এনএমআর হচ্ছে একটা পদ্ধতি, হ্যাঁ, একটা পদ্ধতি যেখানে হচ্ছে একটা নিউক্লিয়াসকে ম্যাগনেটিক ফিল্ডের ভেতর আমি রাখবো, এবং ম্যাগনেটিক ফিল্ডের ভেতর যদি আমি রাখি, রাখার পর হচ্ছে আমি সেখানে রেডিও ফ্রিকোয়েন্সি সেখানে অ্যাপ্লাই করব। এবং রেডিও ফ্রিকোয়েন্সি যখন আমি অ্যাপ্লাই করব, তো দেখা যাবে যে নিউক্লিয়াসটা এই ফ্রিকোয়েন্সিটাকে সে অ্যাবজর্ব করে তার এনার্জিটা সে বাড়বে। আর এনার্জি বাড়ার ফলে সে তার হচ্ছে স্তরটা চেঞ্জ করে উপরের স্তরে যাবে, এবং আচ্ছা পরবর্তীতে এনার্জিটা ছেড়ে দেওয়ার পর ভাই, সেই হ্যাঁ বলো। আপনি শুধু একটা ট্যাব শেয়ার করছেন, আপনার পুরা ইন্টায়ার স্ক্রিন শেয়ার হয় নাই। আপনি হচ্ছে ওই যে মাই পিসি অন হয়ে আছে, স্লাইড আসে নাই। লাইট আসেনি? শেয়ার অফ করে আরেকবার শেয়ার করুন। আচ্ছা, মানে আপনার ডাউনলোডে ফুলটা দেখাচ্ছে আর কি। দেখো তো এখন আসছে? না। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে। আসছে। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এনএমআর। তো এনএমআর হচ্ছে, এনএমআর যদি আমি পুরো রূপ বলতে চাই সেটা হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এটা হচ্ছে একটা পদ্ধতি যেখানে নিউক্লিয়াসকে তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর রাখবা, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর রাখলে নিউক্লিয়াসটা হচ্ছে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি যে আমি অ্যাপ্লাই করব, সে অ্যাপ্লাইড রেডিও ফ্রিকোয়েন্সি সে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করে সে তার স্তর চেঞ্জ করবে, এবং স্তর চেঞ্জ করার ফলে তার একটা মুভমেন্ট হবে। এই মুভমেন্ট থেকে যখন আগের অবস্থানে চলে আসবে, তখন সে হচ্ছে একটা স্পেকট্রাম দিবে, এবং এবং এই স্পেকট্রামটা দেখেই হচ্ছে আমরা মূলত আইডেন্টিফাই করব যে আসলে এখানে কি ধরনের ম্যাটেরিয়াল আছে। এখন কিছুক্ষণ আগে তো বলছিলাম যে আসলে তোমার সারফেস মডিফিকেশন যদি আমি করি, জাস্ট হচ্ছে আমার গ্রুপ দেখার জন্য এফটিআইটা হচ্ছে আমার এনাফ, সেখানে আমার এনএমআরটা কোনো দরকার নেই। কিন্তু আমার এক্স্যাক্টলি আসলে কি মলিকুল আছে, বা তুমি এখানে কোনো ইম্পিউরিটিস আছে কি না, এটা জানার জন্য তোমাকে এনএমআর করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা এনএমআর এর বেসিক জিনিস। এখন এনএমআর কিভাবে কাজ করে, তো দেখো এখানে হচ্ছে স্যাম্পল টিউব, এই স্যাম্পল টিউবের মধ্যে তোমার স্যাম্পলটা রাখা হয়। স্যাম্পল প্রিপারেশন আমি একটু পরে দেখাচ্ছি। এরপর এই যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি এই স্যাম্পল টিউবটাকে রাখবা। রাখার পর এই যে এখানে যে তোমার ম্যাগনেট আছে, তো এই ম্যাগনেটটাকে কন্ট্রোল করার জন্য ম্যাগনেট কন্ট্রোলার থাকে। আর এই যে রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেটর, এটা থেকে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি এখানে যায়, ফলে নিউক্লিয়াসের মাধ্যমে নিউক্লিয়াস অ্যাবজর্ব করে, এবং পরবর্তীতে এই যে তোমার স্পেকট্রাম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার ডিটেক্টর ডিটেক্ট করে, সেটা হচ্ছে সিআরটি ডিসপ্লেতে সে কি করে শো করে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। ক্লিয়ার? হ্যাঁ। এবং এনএমআর এর ক্ষেত্রে তুমি যে রেডিও ফ্রিকোয়েন্সিটা ইউজ করতেছো সেটা হচ্ছে এখানে একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে 60 থেকে 800 মেগা হার্জ। 60 থেকে 800 মেগা হার্জ। এবং এখানে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড থাকে হচ্ছে টোটাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্টেশনারি আর একটা হচ্ছে ভেরিং এট দ্য সেম রেডিও ফ্রিকোয়েন্সি। মানে এখানে দুইটা ম্যাগনেটিক তোমার এখানে ফিল্ড তোমার হচ্ছে এখানে ইউজ হয়। ঠিক আছে, একটা স্টেশনারি যেটা ফিক্স থাকবে, আর একটা হচ্ছে যে সেম রেডিও ফ্রিকোয়েন্সিতে ভ্যারি করবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। আচ্ছা এখন তোমাকে দেখাই। তো এনএমআর হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে হাইড্রোজেন এনএমআর, একটা হচ্ছে কার্বন এনএমআর। এখন হাইড্রোজেন এনএমআরটা হচ্ছে তোমার মূলত হাইড্রোজেন যে অ্যাটম থাকে সেই অ্যাটমটাকে ডিটেক্ট করার জন্য মূলত হচ্ছে হাইড্রোজেন এনএমআরটা ইউজ হয়। আর কার্বন এনএমআরটা ইউজ হয় হচ্ছে তোমার কার্বন অ্যাটম হচ্ছে ডিটেক্ট করার জন্য। এখন আমরা তো জানি যে অর্গানিক ম্যাটেরিয়ালে সবসময় কার্বন আর হাইড্রোজেন থাকবেই। তো আমরা যখন কোনো অর্গানিক ম্যাটেরিয়াল যখন টেস্ট করব, তখন হাইড্রোজেন ও কার্বন এনএমআর এই দুটাই করতে হবে। এখন তুমি একই সাথে হাইড্রোজেন এনএমআর এবং কার্বন এনএমআর দুটা করতে পারবা না। মেশিন একটাই, অ্যারেঞ্জমেন্টও দুইটা। বাট তুমি কার্বন যদি টেস্ট করতে চাও, তোমাকে একবার কার্বন এনএমআর করতে হবে। আর যদি হাইড্রোজেন এনএমআর করতে চাও, তাহলে তোমাকে হাইড্রোজেন এনএমআরটা করতে হবে। এবং এই এনএমআর এর মধ্যে মূলত হচ্ছে তোমার পিকের হচ্ছে তোমার শিফটের অনুযায়ী, এবং এই শিফটটা মানে কেমিক্যাল শিফট যেটাকে বলা হয়, এই কেমিক্যাল শিফটের উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে এখানে আসলে নির্ণয় করা হয় যে আসলে এখানে কি ধরনের ম্যাটেরিয়াল আছে। আর এই
এটা মূলত হচ্ছে মেজার করা হয় হলো পার্টস পার মিলিয়ন, যেটাকে আমরা সংক্ষেপে পিপিএম বলে থাকি। ক্লিয়ার? এটা হচ্ছে মূলত এনএমআর এর টাইপ। আর এনএমআর সম্পর্কে যদি কিছু বেসিক কথাবার্তা বলতে চাই, সেটা হচ্ছে যে এনএমআরটা হচ্ছে, তুমি এটাকে বলতে পারো যে ওয়ান কাইন্ড অফ হোয়াইট এলিফেন্ট, মানে হচ্ছে ব্যয়বহুল অনেকটা। কারণ কি, তুমি সাপোজ মনে করলা যে আমি এনএমআর মেশিনটা চালাইলাম না, তাহলে তো আমার কোনো খরচ আসবে না। কিন্তু না, এনএমআর মেশিন তোমাকে চালাইলেও বছর বছর শেষে একটা মেনটেনেন্স করতে হবে, আর না চালালেও বছর শেষে একটা তোমাকে মেনটেনেন্স করতে হবে। তার মানে তুমি চালাও বা না চালাও, এখানে তোমার বছর শেষে একটা তোমার ফিক্সড কস্ট আসবেই। তার কারণে এটাকে বলা হয় হচ্ছে তোমার হোয়াইট এলিফ্যান্ট। আর আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে যে যেহেতু এনএমআর এর ক্ষেত্রে তুমি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এখানে একটা ইউজ করতেছো, দ্যাটস ওয়াই মানে তোমার কোনো হার্টের পেশেন্ট হচ্ছে এনএমআর এর হচ্ছে ল্যাবরেটরিতে কখনো অ্যালাউ করা হয় না। এটা হচ্ছে এনএমআর সম্পর্কে তোমার বেসিক কিছু কেন কথা। অ্যালাউ করা হয় না একটু আরেকবার বলেন, মিস হয়ে গেছে অ্যালাউ কথা। করা হয় না যে যাদের যাদের হার্টের সমস্যা আছে, তো তারা তো দেখা যাচ্ছে problem, তাই না? স্ট্রং ভাই, স্পিকার সরে গেছে, আওয়াজ আসতেছে না। শুনতেছো? হ্যাঁ, এখন শুনতেছি। তো আমি বলতেছি যে হার্টের পেশেন্ট যারা আছে তারা হচ্ছে তোমার এখানে অ্যালাউ করা হয় না, কারণ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আছে। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড থাকলে হার্টের পেশেন্টদের সমস্যা হয়। এটা আচ্ছা। হ্যাঁ, এই কারণে। আর ফিক্স তো যে কস্ট। হসপিটালে হসপিটালে এমআরআই করি যখন, তখন তো ওই যে দেখা যায় যে ওখানে ভিতরে থাকতে দেয় না আর কি, ওইটাই হ্যাঁ, করে এমআরআই এটা এমআরআই হ্যাঁ, মেশিন। এটা হচ্ছে অবস্থা। আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে পিকের একটা ব্যাপার আছে, আমরা রেজাল্টের সেটা দেখবো। আগে বলে রাখি যে সারাউন্ডিংস যদি সেম হয় তাহলে একই ধরনের পিক পাবো। আর যদি সারাউন্ডিং যদি আলাদা আলাদা হয় তাহলে প্রতিটা আলাদা আলাদা সিচুয়েশনের জন্য আলাদা আলাদা আমি পিক পাবো। এটা একটু পরে বলতেছি আমি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এতক্ষণ যা বললাম যে আসলে এনএমআর কি আর এনএমআর এর হচ্ছে টাইপস দেখলাম। আচ্ছা, এখন এখানে দেখি পরে কি হাইড্রোজেন আছে। এনএমআর আর হচ্ছে কার্বন কার্বন এনএমআর। এনএমআর, দুইটার জন্য কি আলাদা আলাদা স্যাম্পল তৈরি করা লাগবে? মানে যে মেশিন তো একটাই, বুঝলাম, কিন্তু স্যাম্পল কি আলাদা আলাদা করা লাগবে? হ্যাঁ, তাহলে আপনি দুইবার টেস্ট করলে আপনাকে দুইবার করতে হবে না? হুম, মানে মেশিন একটাই থাকুক বা একই একই সাথে হ্যাঁ, ফিট আপনাকে করতে পারা টেস্ট যাবে? টেস্ট আপনাকে দুইবার করতে হবে। আচ্ছা দেখেন, এখন ওয়ার্কিং হুম, প্রিন্সিপাল দেখে যাই। এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। এখানে আরেকবার বলি যে আসলে এখানে স্যাম্পল আপনার দুইটা স্টেটে থাকতে পারে। একটা হচ্ছে স্যাম্পল থাকতে পারে হচ্ছে আপনার এখানে সলিড স্টেটে থাকতে পারে। আবার হচ্ছে আর একটা হচ্ছে স্যাম্পল থাকতে পারে লিকুইড স্টেটে। আর একটা স্যাম্পল থাকতে পারে আপনার গ্যাসিয়াস, যেটা খুবই রেয়ারলি ইউজ হয়। তবে আমি এখানে দুইটা নিয়ে আলোচনা করছি। স্যাম্পল যদি সলিড স্টেটে থাকে তাহলে আপনার রেজাল্টটা অ্যাকুরেট স্পিকারটা আসবে। দূরে চলে গেছে। তার মানে এটা এটা হচ্ছে আপনার রেজাল্টটা আপনি রাফলি পাবেন, মানে জাস্ট একটা হালকা ধারণা পাবেন যে আসলে এরকমই আছে, কিন্তু অ্যাকুরেট রেজাল্ট আসবে না। কিন্তু যদি লিকুইড স্টেটে থাকে তাহলে আপনি স্যাম্পলটা আপনাকে প্রথমে সলভেন্টে ডিজলভ করতে হবে, এবং এখানে এমন সলভেন্ট ইউজ করতে হবে যেখানে কোনো ধরনের হাইড্রোজেন অ্যাটম থাকে না। কারণ আপনার যদি হাইড্রোজেন অ্যাটম যদি সলভেন্টে থাকে তাহলে আপনার এই সলভেন্টের জন্য তো একটা পিক আসবে হাইড্রোজেনের, যেটা একটা প্রবলেমেটিক হুম, বিষয়। লিকুইড স্টেট ইউজ করা হয় এবং এমন সলভেন্ট ইউজ করা হয় যাতে হচ্ছে আপনার কোনো হাইড্রোজেন থাকে না, এবং হাইড্রোজেন না থাকার জন্য আমরা হচ্ছে CdCl3 যেটা আছে, অথবা হচ্ছে আপনার ডিএমএসও যেটা আছে, হ্যাঁ, CdCl3 অথবা হচ্ছে DMSO D6, এটা দিয়ে হচ্ছে আমার স্যাম্পলটা হচ্ছে আমার তৈরি করা হয় সলভেন্টের সাথে। এখন ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে আপনার হচ্ছে, যদি প্রথম থেকে বলি যে সলভেন্ট, আপনি তো প্রথমে সলভেন্ট স্যাম্পলটাকে, এবং তারপর এটাকে আপনি কি করবেন। ভাই, আপনার স্পিকার স্পিকারটা দূরে। মাঝে মাঝে দূরে চলে যাচ্ছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। একটু আচ্ছা সরে গেলে আওয়াজ আসতেছে না। আচ্ছা বলি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে স্যাম্পলটাকে দ্রবীভূত করা হয়, তারপর এটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়। দেন এর মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করা হয়। আর রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করার ফলে তো একটা ছোট একটা যে তরঙ্গ আছে সেটা রেজোন্যান্স ঘটায়। ঠিক আছে? রেজোন্যান্স ঘটায়। এর পরবর্তীতে আমার নিউক্লিয়াস যেটা আছে সেটা হাই এনার্জি স্টেটে গিয়ে পরে লো এনার্জি স্টেটে ফিরে আসে, এবং ফিরে আসার ফলে আমার সে কিছু এনার্জি স্পেকট্রাম সে কি করে রিলিজ করে, এবং সেটা রেকর্ড হয়। এবং বিভিন্ন ইলেকট্রনিক এনভায়রনমেন্টে প্রোটন এবং বিভিন্ন ফ্রিকোয়েন্সি এনার্জি অ্যাবজর্ব করতে, যা হচ্ছে তোমার এনএমআরটা শনাক্ত করতে সাহায্য করে। মানে মূল কথা হচ্ছে তোমার একটা স্টেটে গিয়ে আর একটা স্টেটে আসার সময় তখন যে স্পেকট্রাম যেটা পাওয়া যায়
এই স্পেকট্রাম দেখে আমরা বুঝতে পারি যে আসলে এখানে কি ধরনের ম্যাটেরিয়াল তোমার এখানে। ঠিক আছে, এটা হচ্ছে এনএমআর এর বেসিক প্রিন্সিপাল। এখন যদি আহ, আমি স্যাম্পল প্রিপারেশনে যাই, অলরেডি আমি স্যাম্পল নিয়ে আলোচনা করছি যে লিকুইড স্যাম্পল, সলিড স্যাম্পল। ঠিক আছে, কেন কোনটা ইউজ করবো সেটা আমি অলরেডি আলোচনা করছি আমি অলরেডি। এখন চলে যাবো হচ্ছে আমি স্যাম্পল প্রিপারেশনে। তো স্যাম্পল প্রিপারেশনের ক্ষেত্রে তোমার এখানে হচ্ছে, যদি আমি হাইড্রোজেন এনএমআর যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমার স্যাম্পলের পরিমাণ থাকবে 5 থেকে 25 গ্রাম। আর যদি কার্বন এনএমআর ইউজ করি তাহলে থাকবে 50 থেকে 100 গ্রাম। তাহলে দুইটার জন্য দুই রকম, যদি আমি হাইড্রোজেন এনএমআর ইউজ করি তাহলে 5 থেকে 25 মিলিগ্রাম স্যাম্পল, আর কার্বন এনএমআর এর জন্য 50 থেকে 100। কিছুক্ষণ আগে ভাই যে কোশ্চেন করলো যে আসলে দুইটার জন্য কি দুই রকম স্যাম্পল, হ্যাঁ, কারণ কার্বন এনএমআর হচ্ছে একরকম আর হাইড্রোজেন এনএমআর এর জন্য অন্যরকম, আবার টেস্ট তো দুইবার করা লাগতেছে। সেকেন্ড হচ্ছে তুমি এখন কি করবা, মানে স্যাম্পল মেশিনের নিলা। ভিতরে একটাই মাত্র স্যাম্পল ইনপুট করা যায়, এই তো। হ্যাঁ হ্যাঁ, আপনি স্যাম্পল একটাই দিতে পারবেন, টেস্ট একবারই করতে পারবেন। আচ্ছা, প্রথমে স্যাম্পল তৈরি করলাম। এখন স্যাম্পল তৈরি করার জন্য আমাদের সলভেন্ট আছে, সলভেন্টটা পিওর হইতে হবে। আর ম্যাটেরিয়াল যদি সলিড হয় তাহলে ডিএমএস সলভেন্ট যেটা আছে সেখানে ডিজলভ করতে হবে। আর ম্যাটেরিয়াল যদি লিকুইড হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে আমার কনসেন্ট্রেশনটা তুলনামূলক লোয়ার হইতে হবে। হুম, যদি বেশি লোয়ার ভাই, হয়, যদি বেশি লোয়ার হয় তাহলে একটা সমস্যা আছে। সেই ক্ষেত্রে আমার ম্যাটেরিয়ালের যে আইডেন্টিফিকেশন করতে আমার সময়টা অনেক বেশি লাগবে। ঠিক আছে। আর একটা ব্যাপার লক্ষণীয়, যে ডিজলভ হওয়ার পর দেখতে হবে যে সলিউশনটা ট্রান্সপারেন্ট হচ্ছে কি না। যদি ট্রান্সপারেন্ট না হয়, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে ওখানে ডিসপার্সড হয়েছে, ডিসপার্সড, হ্যাঁ, মানে তখন সেটা ঘোলাটে দেখাবে। তার মানে হচ্ছে সলিউশনটা প্রপারলি ট্রান্সপারেন্ট না হওয়া পর্যন্ত আমার স্যাম্পলটা ফুললি প্রিপেয়ার্ড যে হয় নাই এটা আমি বলতে পারবো না। ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই সলভেন্টটা ক্রিয়েট করার পর আপনি এই যে পিকচারে দেখেন যে আপনি যখন এনএমআর টিউবে যখন আপনি এটা ইনসার্ট করবেন, হ্যাঁ, তো তখন দেখেন এটা কমপক্ষে হচ্ছে 3 মিলি, মানে 3টা ফিঙ্গারের পরিমাণ হাইট এখানে আসতে হবে। এটা একটা 2 ইঞ্চি ব্যাপার মতো। স্যাপার। ঠিক আছে। আর একটা এখানে এই যে ডিউটেরেটেড সলভেন্ট যে কথাটা বলছে, এই ডিউটেরেটেড সলভেন্ট বলতে বোঝাচ্ছে যেটা পিওর সলভেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে আপনি স্যাম্পল নিলেন, স্যাম্পলটা আপনি কি করলেন, ডিএমএস ও ডি6 এ আপনি এটাকে কি করবেন, এটাকে ডিজলভ করবেন। তারপর এটাকে আপনি কি করবেন, এই সলিড স্যাম্পলটাকে স্মল ভায়াল মানে হালকা একটা ঝাঁকুনি দিবেন। দেওয়ার পর আপনি এটাকে এনএমআর টিউবের মধ্যে এটাকে কি করবেন, প্রবেশ করাবেন। এরপর অ্যাজ ইউজুয়াল যেরকম এটা কি 3 আঙ্গুল পরিমাণ নেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 আঙ্গুল পরিমাণ। তো এরপর হচ্ছে কি, এরপর মিনিমাম। হচ্ছে আপনার, এরপর হচ্ছে আপনি কি করবেন যে এটাকে মেশিনে প্লেস করবেন এবং আপনি স্যাম্পল আইডেন্টিফিকেশন করবেন। এটা হচ্ছে স্যাম্পল প্রিপারেশন প্লাস ওয়ার্কিং প্রিন্সিপাল, দুটো একসাথে হয়ে গেল। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই, আমরা এখন আচ্ছা, দেখবো হচ্ছে এখানে এখানে ডিএমএসও ডি6 যেটা আছে অ্যামাউন্টটা 0.6 থেকে ওটা 1 ml হবে মনে হয়, সাড়ে প্লাস 0.1 ml লিখছে এটা। একটু দেখুন, আগের স্লাইডটা একটু দেখবেন, আগের স্লাইডটা। আচ্ছা দেখি, 0. হ্যাঁ, এটা ভুল হয়েছে, 0.6 থেকে 1 ml হবে সম্ভবত, 1 ml। সম্ভবত 1 ml হবে, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে এখানে কার্বন, আমরা এখানে যে এনএমআর এর যে স্পেকট্রাম যেটা আছে, তো দেখেন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে হচ্ছে এখানে আপনার কার্বন এনএমআর আর হচ্ছে হাইড্রোজেন এনএমআর দুইটা এখানে সেট আপ আছে। তো মনে রাখবেন যে যদি আপনার হাইড্রোজেন এনএমআর যদি হয়, হ্যাঁ, যদি হাইড্রোজেন এনএমআর হয় তাহলে আপনার হচ্ছে এই কেমিক্যাল শিফটের রেঞ্জটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে 0 থেকে 12 ppm পর্যন্ত। আর যদি আপনার কার্বন এনএমআর হয় তাহলে আপনার রেঞ্জটা থাকবে 0 থেকে 220 ppm পর্যন্ত। তাহলে আপনারাই বলেন যে এখানে 0 থেকে 10 উপরে যেটা আছে এটা কোন এনএমআর, উপরে এ এবং বি, 0 থেকে 10 কেমিক্যাল শিফট, তার মানে এটা হলো হাইড্রোজেন এনএমআর। আর 0 থেকে যদি হাইড্রোজেন। 220 হয়, এই দেখেন 220 বা 200 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আপনার হাইড্রোজেন এনএমআর। ক্লিয়ার? নিচেরটা কার্বন। সরি, নিচেরটা হলো কার্বন। কার্বন এনএমআর। কার্বন। মানে 0 থেকে যদি 220 হয় তাহলে কার্বন এনএমআর, আর উপরেরটা হচ্ছে হাইড্রোজেন এনএমআর। ঠিক আছে। আচ্ছা, এখন কেমনে কিভাবে ডিটেক্ট করতেছে সেটা একটু আমরা দেখি। দেখো এখানে হাইড্রোজেন, এখানে এ দেওয়া আছে, এই প্রতিটা জায়গায় এ বি সি ডি যেগুলো দেওয়া আছে সবগুলো এখানে হাইড্রোজেন। তাহলে এইখানে যে পিক গুলো আসতেছে, তুমি দেখো একটা মলিকুলার স্ট্রাকচার মনে করো তুমি এরকম জানো যে এই জায়গায় তোমার পিক আসবে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তুমি দেখবা ঠিক এইখানেও সেই পিক গুলো আসতেছে।
তা এইটার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে না আসলেই এইখানে যতগুলা পিক আসার কথা সংকেত অনুযায়ী এইখানেও ততগুলা পিক আসছে। তার মানে হাইড্রোজেন সংখ্যা ইকুয়াল আছে। আর হাইড্রোজেন সংখ্যা ইকুয়াল থাকার অর্থই হচ্ছে ম্যাটেরিয়ালে কোনো প্রকার সমস্যা নাই। ঠিক সেম টু সেম জিনিস হচ্ছে এটা, জাস্ট এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে তোমার কি পিঙ্ক কালার। সিমিলারলি এটার ক্ষেত্রে এই জায়গাগুলোতে কার্বন আছে, এ বি সি ডি, এই যে কার্বন হচ্ছে এ, এই যে এ, তারপরে এই যে এই জায়গাগুলোতে কার্বন আছে। সিমিলারলি দেখো এখানেও মানে পিক গুলা কি আসছে, এ বি সি ডি এরকম আসছে। তার মানে এখানে যতগুলো কার্বন থাকার কথা এখানেও ততগুলো কি আসছে, কার্বন আসছে। তার মানে ম্যাটেরিয়ালে কোনো প্রকার সমস্যা নাই। তো এটা কার্বন এনএমআর কার্বন সংখ্যা আমি এখানে কি করতে পারতেছি, ডিটারমাইন করতে পারতেছি। আচ্ছা, তো তাহলে এইটাই পিক হচ্ছে এত মূলত, জলদি জলদি মানে আমি হচ্ছে। আসলে ডিটেলস তো এখানে বলতে পারতেছি না এত কিছু। জাস্ট হচ্ছে কিভাবে হচ্ছে আমরা দেখে বুঝতে পারবো আর কিভাবে হচ্ছে ম্যাটেরিয়ালটা আইডেন্টিফাই করতে পারতেছি হালকা পাতলা করে, সেটাই হচ্ছে এখানে শর্টলি একটা আলোচনা করবো। এটা হচ্ছে আচ্ছা, ছিল জ্ঞান। ইন্টেন্সিটি এখানে কম বেশি হচ্ছে কিভাবে, কেন তাইলে কার্বন বা একটু হাইড্রোজেন জোরে আছে? কথা বলো। স্পিকার দূরে রাফি। বলতেছি এই যে ইন্টেন্সিটি, পিক, হ্যাঁ, একটা পিক অনেক উপরে, একটা পিক অনেক নিচে, বুঝতেছি কার্বন আছে বা হাইড্রোজেন আছে, হ্যাঁ। কিন্তু ওই যে আবার কিছু ব্রডার পিক, তাহলে এটা দ্বারা কি বোঝায়, ইন্টেন্সিটি? আসলে হ্যাঁ, ওই যে তোমার পিক হচ্ছে তোমার ওই যে আসলে এটা রিফ্লেক্টেন্স হচ্ছে না। এখন কোন, মনে করো তোমার সিচুয়েশন, কোন সিচুয়েশন থেকে তোমার হচ্ছে এটা রিফ্লেক্টেন্স হচ্ছে, তার অনুযায়ী এটা বাউন্স ব্যাক হচ্ছে। ব্যাপারটা এরকমই। এটা হয়তো বা পজিশন হইতে পারে যে হ্যাঁ হাইড্রোজেনের পজিশনটা কোন জায়গাতে আছে বা হচ্ছে হ্যাঁ, যে ওই কত যে আমরা নাম্বার এক্সআরটি তে দেখলাম না, যেমন বেঞ্জিনের। হচ্ছে যে তোমার একটা জায়গা থেকে আসতেছে, তোমার হচ্ছে ওইখানে দেখবা যে ওখানে মিসেল ইন্ডিকেস নামে একটা ব্যাপার ছিল। তো এই ব্যাপারটা হ্যাঁ, হচ্ছে এগুলো এগুলো এরকমই কিছু একটা। ঠিক আছে। আচ্ছা আমি এখন যাই অ্যাপ্লিকেশনে যাই, দেখো। ও আচ্ছা, সলভেন্ট। এখন সলভেন্টে তোমার কিছু বৈশিষ্ট্য আছে সলভেন্ট বললাম। তো ফার্স্ট অফ অল হচ্ছে তোমার সলভেন্টে মানে এমন সলভেন্ট ইউজ করতে হবে যেটার মধ্যে কোনো হাইড্রোজেন নাই। সেকেন্ড হচ্ছে যে সলভেন্টটা এমন ভাবে ইউজ করতে হবে যেটা সহজে মিক্স হতে পারে, এটা নিজে কোনো রিয়াকশনও করবে না, এমনকি এনএমআর সিগন্যালে কোনো প্রকার সমস্যাও করবে না, সিগন্যালটা ঝামেলা মুক্ত হবে। হ্যাঁ। আর রেসিডুয়াল পিক দিবে। এগুলো হচ্ছে তোমার সলভেন্ট ইন এনএমআর, মানে তার বৈশিষ্ট্য কি কি হবে। হ্যাঁ, এগুলো দেওয়া আছে। আসলে আমি এই যে এগুলা খুব বেশি একটা দেখি নাই, তবে জাস্ট হচ্ছে এমনি দেখাই যাচ্ছি যে কেমিক্যাল এটা শেপ কি, গুলা। এটা কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে আমি আসলে আহ, দেখি নাই, তবে এনএমআর আসলে একটা জটিল জিনিস, বুঝছো। এনএমআর কিন্তু খুব সহজ যে ব্যাপারটা এনএমআর এমন খুব না। কঠিন? এখানে আমরা সহজ করে উপস্থাপন করলাম, নিজেদের পড়া যতটুকু লাগে অতটুকু, আমরা অতিরিক্ত দেখলাম না, ঠিক আছে। কিন্তু এনএমআর এর রিপোর্ট অ্যানালাইসিস করা অনেক কঠিন, এটা আমি শুনছি, এবং মিলান অনেক অনেক। আচ্ছা দেখো তো, আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন দেখি যে এনএমআর অ্যাপ্লিকেশন কোথায় কোথায়। ফার্স্ট হচ্ছে তোমার তুমি বায়োলজি ল্যাবে হচ্ছে তুমি প্রোটিন স্ট্রাকচার আইডেন্টিফিকেশন করতে এটা ইউজ করতে পারবা। তারপর হচ্ছে তুমি কেমিক্যাল স্ট্রাকচার, তুমি এখানে কি আছে সেটা সম্পর্কে আইডেন্টিফিকেশন করতে পারবা। আর একটা হচ্ছে যে মেডিকেল ইন্ডাস্ট্রিতে তুমি এমআরআই যে স্ক্যানিং করো, সেটার ক্ষেত্রেও তুমি এনএমআর ইউজ করতে পারবা। তো এইটা ছিল আমার পক্ষ থেকে আর কি মোটামুটি এনএমআর এর হচ্ছে আলোচনা। ঠিক আছে। এখন রাফি, এখন তাহলে একটা কাজ করো, সেটা তুমি জি সিএমএস এটা একটু ইয়ে করতে পারো। তাহলে তুমি স্ক্রিন শেয়ার করো নাকি? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করার আগে তাহলে জিসিএমএস আমি হচ্ছে 2 পৃষ্ঠা একটু জোরে লিখছি। বলো। 2 পৃষ্ঠা আমি তাহলে একটা কাজ করি, আমি ভয়েসটা অনেক দূরে রাফি। ও সরি, আমি হচ্ছে 2 পেজ লিখছি জিসিএমএস। আর মাস স্পেকট্রোস্কোপি, ওই যে ভাই যে স্লাইডটা দিল, ওই স্লাইডটা স্পিকার, থেকে হ্যাঁ। 3 পেজ। শোনা যায় কথা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তা আমি 3-4টা ছবি তুলে, আমাকে 30 সেকেন্ড টাইম দেন, আমি হচ্ছে ছবিগুলো একটু পাঠাই। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, সমস্যা নেই। তুমি আচ্ছা। ছবি আহ, পাঠায় তুমি শেয়ার করো। আচ্ছা, অথবা ছবি না পাঠায়, ছবি পরে পাঠায় একটা কাজ করতে পারি। ওই যে আমাদের আমাদের ক্লাসমেট আমাদের ক্লাসমেট হচ্ছে ওই যে হুরুজানাত মনিরা, উনি হচ্ছে জিসিএমএস নিয়ে প্রেজেন্টেশন ছিল ওনার। তো ওনার ফাইলটা থেকেই আমি হচ্ছে খুব শর্ট করে নিছি আর কি। তো ওনার ফাইলটাই তাহলে ইয়ে করতে পারি। হ্যাঁ, করো। আমি ছবি পরে পাঠাই দিব, সমস্যা নেই। এখন যেহেতু একটা সময়ের ব্যাপার আছে। আচ্ছা, সরাসরি এই পেজে চলে আসলাম। জিসিএমএস, গ্যাস তো ক্রোমাটোগ্রাফি। স্পিকারটা একটু ভালো করে নাও। ওকে, এখানে একটু প্রবলেম হচ্ছে মনে হয়, এখন শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, 2টা জিনিস মিক্স করে পড়বো।
একটা হচ্ছে স্যারের দেয়া স্লাইড, আর আরেকটা হচ্ছে এই যে মিসেস মনিরা ওনার হচ্ছে ইয়েটা, ওনার প্রেজেন্টেশন ফাইলটা, দুইটা মিক্স করে আমরা পড়বো। এটা কি 4 নাম্বার ছিল নাকি 3 নাম্বার? সম্ভবত 3 নাম্বার। স্যার কি খালি মাস স্পেকট্রোস্কোপি দিছিল না হচ্ছে জিসিএমএস স্যার জিসিএমএস দুইটাই? দিছে। স্যার দিছে জিসিএমএস। এটা সম্ভবত 2 নাম্বারটা হবে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এখানে ভুল লাগছে জিএসএমএস, এটা জিসিএমএস হবে। ও হ্যাঁ, জিসিএমএস। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে শুরু, এখানে মাত্র 4টা স্লাইড আছে। একটাতে সংজ্ঞা দেয়া আছে মাস স্পেকট্রোস্কোপির, একটা হচ্ছে স্যাম্পল প্রিপারেশন টেকনিক, স্যাম্পলিং টেকনিক, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আর আরেকটাই হচ্ছে ডাটা। হ্যাঁ, সেই ডাটাটা হচ্ছে এক্সপ্লেনেশন। জাস্ট 4টা স্লাইড দেয়া আছে। এটা তো আর মানে এখানে শুধু হচ্ছে এমএস এর, কিন্তু জিসিএস স্যারের, এর কিছু তো নাই। হ্যাঁ এমএস না, জিসি। জিসি হচ্ছে এমএস এর আগে জাস্ট একটা ঘটনা। জিসি ব্যাপারটা ও কিরকম, যে আমি ধরেন ওই যে সেদিন আপনাদের সামনে ঢাকা থেকে চিটং গেলাম, তা আমি যদি গাজীপুর থেকে হুম, চিটং এ যাই, এটা হচ্ছে জিসিএমএস। গাজীপুর থেকে ঢাকা আসা পর্যন্তটাই জিসি। এমএস বুঝতে পারলে তার সাথে জিসি হুম, লাগাই নিলে কোনো প্রবলেম নাই। তো এক্সপ্লেন করতেছি। আচ্ছা, জিসিএমএস, গ্লাস ক্রোমাটোগ্রাফি মাস স্পেকট্রোস্কোপি। তাইলে জিসি, সরি, গ্যাস গ্যাস ক্রোমাটোগ্রাফি। এই গ্যাস ক্রোমাটোগ্রাফির মেইন ফাংশন হচ্ছে একটা যে কেমিক্যাল মিক্সচার বা একটা যৌগ, বা যৌগ না, ধরেন রাব্বানি ভাই যেমন বলতেছিল যে ওই যে আপনি দুইটা নিয়ে বলতেছিলেন না বারবার, যে হচ্ছে আহ অজা অজানা হচ্ছে ওই যে, তখন কিসের এক্সাম্পল দিলেন না, যে দুইটা ওই যে কোন দুইটা ফাইবারের টিজি। আচ্ছা, রাব্বানি ভাই যেমন যেমন এক্সাম্পল দিচ্ছিল যে নাইলনের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আমি জানি, আবার আমি পলিস্টারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার জানি। তো এই দুইটা আমি মিক্স করলাম, মিক্স করার পর তাদের টিজি কি আসবে, সেটা আমি হচ্ছে ওই ওখানে ইয়ে টিজিএ থেকে বের করতেছি, তাই না? নাকি এক্সআরডি থেকে বের করতেছি? টিজিএ টিজিএ। টিজিএ টিজিএ। টিজিএ। যাই হোক, গোলাই ফেলছি। তো এই গ্যাস ক্রোমাটোগ্রাফির কাজ কি? গ্যাস ক্রোমাটোগ্রাফির কাজ হচ্ছে আপনার দুইটা সলিউশন থাকবে। ধরেন ভেতরে নাইলন আর পলিস্টার আপনি মিক্স করলেন, নাইলন আর পলিস্টার একদম গলায় গ্যাস পর্যায়ে নিয়ে গেছেন। অথবা আরেকটু প্র্যাকটিক্যাল যদি বলি, ধরেন কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে না এমন একটা গ্যাস, বিক্রিয়া করে না এমন একটা গ্যাস মিক্স করছি, যেটা মিক্স করা যায় কিন্তু বিক্রিয়া করা, শুধু হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস মিক্স করা হয়েছে। মিক্স করে এবার এটা আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফির ভিতরে দিলে, গ্যাস ক্রোমাটোগ্রাফি করবে কি, ওইটা দুইটাকে সেপারেট করে ফেলবে। গ্যাস ক্রোমাটোগ্রাফি, সরি, এই যে জিসি গ্যাস ক্রোমাটোগ্রাফি, ও হচ্ছে হাইড্রোজেনকে সেপারেট করবে, কার্বন ডাই অক্সাইডকে সেপারেট করবে। এতটুকু ক্লিয়ার? হুম, হুম। আচ্ছা, এবার মাস স্পেকট্রোস্কোপি কি করবে, পরের ধাপের কাজটা করবে, যে আমার কাছে সেপারেটলি দুইজন আসলো, হাইড্রোজেনও আসলো, কার্বন ডাই অক্সাইডও আসলো, আমি তাদের হচ্ছে মলিকিউলার ওয়েট, মাস, মলিকিউলার ওয়েট আর তাদের যে চার্জ, মাস আর হচ্ছে যে জেড চার্জ, এই দুইটার অনুপাত বের করে দিবে। এই দুইটার অনুপাত বের করে ও হচ্ছে স্প্রেকটা দিবে, যেটা আমরা দেখবো নিচে ফিগারে। ও হচ্ছে ওই যে বিক্ষেপ দিবে আর কি। তো ওখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো যে আগে বিক্ষেপ দিচ্ছে, ধরে নিলাম সেটা হাইড্রোজেন, আর পরে বিক্ষেপ দিচ্ছে ডিফারেন্ট একটা মানে গিয়ে, সেটা ধরে নিলাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এইভাবে ওরা দুইজন সম্মিলিত ভাবে আপনার একটা অজানা যৌগ বা অজানা একটা মিশ্রণ, সেই অজানা মিশ্রণ থেকে যৌগকে পৃথকীকরণ করে করে শনাক্ত করা হয়। বুঝা গেছে? হ্যাঁ, গ্যাস ক্রোমাটোগ্রাফির কাজ হচ্ছে অজানা যৌগর যে মিক্সচার, কেমিক্যালের যে মিক্সচার, সেটাকে সেপারেট করে, কেমিক্যাল গুলোকে সেপারেট করে। আর মাস স্পেকট্রোস্কোপি কি করে, সেখানে হচ্ছে এই যে আইডেন্টিফাইজ কেমিক্যাল বেসড অন দেয়ার মলিকুলার ওয়েট অর মাস। আচ্ছা, যে তাদের ওজনের সাপেক্ষে তাদের হচ্ছে পৃথক করে। এবার ওজন বলতে এখানে একটা রেশিও আসে, এই যে এই মাস স্পেকট্রোস্কোপিতে আসলে কি হয়, এম বাই জেড। সেখানে হচ্ছে মাস টু চার্জ রেশিও, এম এম অবলিক জেড।
m/z, বুঝছেন? এই রেশিওটা হুম। মাস স্পেকট্রোস্কপিতে আসে, এটার মান পাওয়া যায় এবং এটার মানের মাধ্যমে বিক্ষেপ দেয় আর কি আলাদা আলাদা। আচ্ছা, এবার আমরা তাহলে স্যাম্পলিং আর ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখি। মাস স্পেকট্রোস্কপির স্যাম্পলিংটা এখানে দেখাইছে, গ্যাস ক্রোমাটোগ্রাফির স্যাম্পলিং কি আছে একটু টাইপ দেন আমাকে। আচ্ছা হ্যাঁ, গ্যাস ক্রোমাটোগ্রাফির স্যাম্পলিং টেকনিকটা কি? গ্যাস ক্রোমাটোগ্রাফির স্যাম্পলিং টেকনিকটা হচ্ছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি আমরা দুই রকম হয়। একটা হচ্ছে গ্যাসের সাথে লিকুইড, গ্যাসের সাথে লিকুইড মিশ্রণ করা হয়। আরেকটা হচ্ছে গ্যাসের সাথে সলিড মিশ্রণ করা হয়। উভয় ক্ষেত্রেই উভয় ক্ষেত্রেই এই যে গ্যাসটা হবে হচ্ছে চলমান, গ্যাসটা চলমান হবে। আর এখানে ইয়েটা কি বলে, লিকুইড বা সলিড, ওরা হবে স্টেশনারি, ওরা হবে ফিক্সড। মানে ব্যাপারটা এরকম যে আমি হচ্ছে আমি একবার জুয়েল ভাইয়ের সাথে কথা বললাম, জুয়েল ভাইয়ের সাথে কথা বলে যে আজকে হচ্ছে ক্লাসে আপনি কি কি ক্লাসে স্যার কি কি পড়াইছে, জুয়েল ভাই আমাকে ইনফরমেশন গুলা দিল। সেই ইনফরমেশন নিয়ে আমি চলে আসলাম। এইটা ধরে নিচ্ছি গ্যাস আর লিকুইড। আবার আমি এইটা না করে আমি হচ্ছে রাব্বানি ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, জুয়েল ভাইকে জিজ্ঞেস না করে, যে আজকে ক্লাসে কি কি পড়াইছে। রাব্বানি ভাই আমাকে বললো যে আজকে ক্লাসে এটা এটা পড়াইছে। আমি ওই ইনফরমেশন নিয়ে চলে আসলাম। তাহলে এইটাই হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফির দুইটা প্রকার। যে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে আমার যে অজানা যৌগটা, সেই অজানা যৌগের সাথে এই গ্যাসটা মিশ্রণ করা হয়। গ্যাসটা মিশ্রণ করার পরে সেই গ্যাসটা কি করে, ওখান থেকে ইলেকট্রন নিয়ে চলে আসে। এটা আমরা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালে গিয়ে দেখব, যে গ্যাসটা হচ্ছে ইলেকট্রন নিয়ে চলে আসে। আর সেই ইলেকট্রনই হচ্ছে আমাদেরকে ইয়েটা দেয়, বিক্ষেপটা দেয়। এই যে এখানে ফিগারটা দেখলে বুঝবেন যে এখানে ইলেকট্রন, মানে ইলেকট্রন বিম সৃষ্টি হয় স্যাম্পল মলিকিউল থেকে। যে আমি স্যাম্পল মলিকিউলটা আমাকে গ্যাস ক্রোমাটোগ্রাফি বের করে দিছে, সেই স্যাম্পল মলিকিউলটাকে আমি ইলেকট্রন বিমে মানে বিচ্ছিন্ন করি স্যাম্পল ভেপোরাইজারের মাধ্যমে। এখানে ইলেকট্রন বিম দিয়ে ওগুলাকে আমি হচ্ছে বায়বীয় মানে পর্যায়ে নিয়ে যাই, চার্জিত অবস্থায় নিয়ে যাই, আধান আয়ন আয়ন পর্যায়ে নিয়ে যাই। এবার সেই আয়নগুলাকে গতি বাড়ায় দেওয়া হয়। গতি বাড়ায় দেওয়ার পর সেটা দুইটা ম্যাগনেটের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড হয়, সেটার ভিতর দিয়ে বের করা হয়। বের করার পর ফটো ডিটেক্টর ওইটা ডিটেক্ট করে। ডিটেক্ট করার পরে আমাকে হচ্ছে আহ, ইয়ে দেয়, সিগন্যাল দেয় বা স্পেকট্রাম দেয়। তাইলে এখানে হচ্ছে এটা মাস স্পেকট্রোস্কপি দেখতেছেন। তাহলে গ্যাস ক্রোমাটোগ্রাফি ওই যে সংজ্ঞায় তো বললামই, যে গ্যাস ক্রোমাটোগ্রাফি হচ্ছে ওই যে গ্যাসের সাথে আপনার যে আননোন মিক্সচার, সেটা মিক্স করলে ও ওখান থেকে কিছু স্যাম্পল মলিকিউল নিয়ে নিচ্ছে। এই যে এখানে দেখছেন আশা করি, এই যে স্যাম্পল মলিকিউল। আমি কি যা যা বলতেছি আপনারা ধরতে পারতেছেন? হ্যালো? পারতেছি পারতেছি। ওকে, আচ্ছা। তো এটাই হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফির কাজ। সে হচ্ছে তার মানে মূলত হচ্ছে পিছন তুমি ওই থেকে। যে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে তোমার কি হবে, যে তুমি নেটের গ্যাস প্রবলেম। গ্যাস সবসময় তোমার হচ্ছে মোবাইল ফেজে, মানে মোবাইল ফেজে থাকতেছে। তুমি হয় এটার সাথে সলিড স্যাম্পল মিশাচ্ছ, না হয় এটার রাইট, সাথে কি লিকুইড লিকুইড মিশাচ্ছ। স্যাম্পল মিশাচ্ছি, রাইট। আচ্ছা, রাইট, সেইখান থেকে তুমি ওইটাকে কি করতেছো, সেপারেশন করতেছো। সেপারেশন হ্যাঁ, করার পর সেই সলিড স্যাম্পলটা তুমি আবার হচ্ছে মাস স্পেকট্রোগ্রামে দিচ্ছ, সে হ্যাঁ, স্পেকট্রোস্কোপি দিচ্ছ। সেটা হ্যাঁ। সেইখান থেকে সে কি করতেছে, সেই ইলেকট্রন যে এই যে বিম আছে, বিমের মাধ্যমে সে কি করতেছে, সে ওই গ্রাফ সৃষ্টি করতেছে, তাই তো, মাস স্পেকট্রাম। গ্রাফ সৃষ্টি করতেছে। এই যে আশা করি দেখতেছেন মাস টু চার্জ রেশিও, আর উপরে হচ্ছে ইন্টেন্সিটি। যে মাস টু চার্জ রেশিও, যে যেই জায়গায় রেশিও বেশি থাকবে ওই ওই জায়গায় পিক দিবে। আর ইন্টেন্সিটি যত বেশি হবে পিক তত উঁচু হবে। স্ট্রেট লাইন, সরলরেখী পিক। এইটা, এই ইমেজ, এই স্ক্রিন, আচ্ছা এই ফাইলটা আমি দুজনকে দিয়ে দিচ্ছি সেপারেটলি। অ্যাডভান্স টেস্টিং রিপোর্টস এর ভেতরে হচ্ছে জিসিএমএস। এইটাতে আপনারা গিয়ে হচ্ছে কত নাম্বার, 7 নাম্বার পেজে গেলেই কমপ্লিট ফিগারটা দেখবেন। জাস্ট এই ক্যারিয়ার গ্যাস সিলিন্ডার, গ্যাস। আচ্ছা ভাই কি বের হয়ে গেছিলেন? শুধু রব্বানি ভাই আছে। আচ্ছা, এই যে এখানে দেখা যাচ্ছে যে
শুধু এই দুইটা পার্টের কাজ বেশি, যে গ্যাস স্পেক্ট্রো গ্যাস ক্রোমাটোগ্রাফির জন্য এই যে ক্যারিয়ার গ্যাসের সিলিন্ডারটা আসতেছে, আর সে হচ্ছে প্রেসার আর ফ্লো রেগুলেটর দিচ্ছে। দেওয়ার পরেই আমার হচ্ছে ওই যে স্যাম্পল মলিকিউলটা এসে এখানে আয়োনাইজড হয়ে যাচ্ছে। আয়োনাইজড হওয়ার পরে বের হওয়ার সময় এই যে গ্যাস ক্রোমাটোগ্রাফির একটা ইনপুট পাচ্ছি, আর তারপরে লাস্টে এখানে এসে মাস স্পেকট্রোস্কোপিতে আবার ইনপুট পাচ্ছি। ওকে, এবার কন্টিনিউ করি আরো। আমি জাস্ট ভিতরে ভিতরে বলে ফেলতেছি অনেক কিছু। গ্যাস ক্রোমাটোগ্রাফির প্রকারভেদ বলা হলো। আর এই যে স্যাম্পল প্রিপারেশন তো তাহলে বুঝতেছেনই, যে স্যাম্পল দুই রকম হইতে পারে, একটা হচ্ছে গ্যাসের সাথে লিকুইড, আর একটা হচ্ছে গ্যাসের সাথে সলিড। গ্যাস chromatography mass spectroscopy analyze are performed on liquid gases solid for liquid and gas sample is commonly রাফি, directly স্পিকারটা একটু ভালো করে নিও। collected. হ্যাঁ, আমি জাস্ট নিজে পড়তেছিলাম। হুম এই হুম। গ্যাস প্লাস লিকুইডের ক্ষেত্রে যখন হ্যাঁ গ্যাস প্লাস স্যাম্পলটা লিকুইড স্যাম্পল হবে, তখন আর আলাদা কিছু করা লাগে না। এটা সরাসরি আপনি হচ্ছে ওই যে গ্যাস ক্রোমাটোগ্রাফির সরাসরি ইলেকট্রন বিমের ভিতরে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ। লিকুইড আর গ্যাস মিশ্রণটা সরাসরি দিয়ে দিতে পারবেন। আর আচ্ছা। সলিডের ক্ষেত্রে কি করতে হয়? সলিডের ক্ষেত্রে সলিডকে দুই ভাবে ভাঙতে হয়। যে আপনার সলিড স্যাম্পল যখন হবে, হ্যাঁ সলিড স্যাম্পলটাকে গ্যাস ক্রোমাটোগ্রাফির সলিড স্যাম্পলকে দুই ভাবে ভাঙা যায়। একটা হচ্ছে ডিসরপশন ডিসরপশন আর আরেকটা হচ্ছে পাইরোলাইসিস। পাইরোলাইসিস তো বুঝতেছি, আগুনে ওই যে তাপমাত্রার ভিতর পোড়াই দিতে হবে, যে হিলিয়াম, এই যে হিলিয়াম ফ্লো মানে হিলিয়ামের যে আগুনটা, হিলিয়াম ফ্লোর ভিতরে এই যে 40 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে আহ হচ্ছে আমি আমার ওই স্যাম্পলটাকে ইয়ে করব, ডিসরপশন, আচ্ছা সরি সরি, এটা ডিসরপশন এক্সপেরিমেন্ট, আর এটা হচ্ছে পাইরোলাইসিস। আচ্ছা, আগে ডিসরপশনটা বলি। সলিডের ক্ষেত্রে দুইটা টেকনিক ফলো করা যায় এক স্যাম্পল প্রিপারেশনের জন্য, একটা হচ্ছে ডিসরপশন আর একটা হচ্ছে পাইরোলাইসিস। ডিসরপশনে হচ্ছে এই আহ, পরিবেশটা হচ্ছে 40 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, এবং সেখানে হচ্ছে স্যাম্পলের যে চেম্বারটা, ওইটা হচ্ছে 1.25 ইঞ্চি গুণ 4 ইঞ্চি, মানে এটা হচ্ছে দৈর্ঘ্যে 1.25 ইঞ্চি আর প্রস্থে 4 ইঞ্চি, এরকম ভাবে হয় আর কি, আয়তাকার। এরকম যে চেম্বার থাকে, সেই চেম্বারের ভেতর হিলিয়াম ফ্লোর মাধ্যমে আমরা হচ্ছে ডিসরপশনটা করি। আহ আচ্ছা, ডিসরপশন কি, ডিসরপশনে আরেকটা জিনিস একটু বলতেছি। ডিসরপশনের ব্যাপারটা কি, ডিসরপশন হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। ডিসরপশন আশা করি আপনারা ইয়েতে পড়ছেন, ডাইং এ হুম হুম। হচ্ছে যখন, হ্যাঁ, ওই যখন একটা ওই যে ডাই পার্টিকেল একটা ফ্যাব্রিকের সারফেসে ঢুকছে, ঢুকার পর হুম। মানে ফ্যাব্রিকের ইনার সারফেসে ঢুকার পর আবার বের হয়ে গেলে সেটাই ডিসরপশন বলে। তো এখানেও ডিসরপশনটা অনেকটা সেটাই বোঝাচ্ছে, যে এখানে ডিসরপশনের মাধ্যমে আমি হচ্ছে যে আমার যে স্যাম্পলের নির্যাস কালেক্ট করতেছি। ওই নির্যাস শব্দটা তো বুঝেন, ওই যে প্রাকৃতিক নির্যাস। যেমন আহ আমরা হচ্ছে যখন ক্ষতস্থান কোনো জায়গায় কেটে যায়, ক্ষতস্থান কেটে গেলে ওই ছোটবেলায় তখন হচ্ছে জংলি কতগুলা পাতা, সেগুলা মানে ডলে তারপর ওটা রসটা দিয়ে দিতাম, তাই না? হুম। ব্যাপারটা কি বুঝছেন? এই সলিড স্যাম্পলের ক্ষেত্রে আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে নির্যাস, ওই স্যাম্পলের নির্যাসটা আমরা হচ্ছে বের করে বের নিব, করে নিয়ে আসবো। যেটা হচ্ছে এই যে হ্যাঁ, সলভেন্ট এক্সট্রাকশন এর মাধ্যমে ওইটাকে ডিসরপশন বলতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, মানে যতটুকু বোঝা যায়। আর পাইরোলাইসিসটা কি? পাইরোলাইসিসটা হচ্ছে এই যে বাই অ্যাপ্লাইং হিট ডিরেক্টলি টু দ্য স্যাম্পল মলিকিউল ক্যান বি ব্রোকেন ডাউন ইন রিপ্রোডিউসেবল ওয়ে। মানে আমি সরাসরি তাপ দিয়ে এমন ভাবে ভাঙবো যেটাকে আবার পুনরায় গড়া যায়। এইটা একটা ইম্পর্টেন্ট কথা, যে পুনরায় গড়া যায় এভাবে ভাঙবো। তার মানে কি? তার মানে হচ্ছে যেই স্যাম্পলটাকে আমি ভাঙতেছি, সেই স্যাম্পলটার ভেতরের কোনো গঠন চেঞ্জ করতেছি না, আমি চেঞ্জ হইতে দিচ্ছি না। মানে আমরা জানি পাইরোলাইসিস মানে হচ্ছে যে আগুন ধরায় দেয়া। এটা কিন্তু অনেকটা কার্বনেশন প্রক্রিয়ার মতো, যে কার্বনের আস্তরণ পড়ে যায় অনেক সময় অনেক জায়গায়। তো এখানে এগুলা হইতে দেওয়া যাবে না।
এখানে যদি এরকম হয়ে যায় তাহলে ওই স্যাম্পলটা আমরা নিতে পারবো না। আশা করি বুঝতে পারতেছেন যে এখানে শুধু পাইরোলাইসিস, আগুনটা বা তাপটা আমরা শুধু এই লক্ষ্যেই দিচ্ছি যে সলিড স্যাম্পলটাকে আমরা মানে ভাঙবো, আর ভিতরের স্ট্রাকচার বা ভিতরের তার বৈশিষ্ট্যটা অক্ষত রেখে ভাঙবো। আচ্ছা, এটার জন্য 1400 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা প্রয়োগ করা হইতে পারে। ঠিক আছে। হুম, তুমি এখন ওয়ার্কিং প্রিন্সিপালে চলে যাও। আর ওয়ার্কিং প্রিন্সিপাল আমি হচ্ছে অলরেডি দেখাই দিছি, এই যে স্যারের যে এটা, এখানে এই ফিগারটা মনে রাখলেই হবে। শুধু এই ফিগারটার শুরুতে জাস্ট এই যে 7 নাম্বার পেজে, 7 নাম্বার পেজে যে বর্ণনাটা আছে, জাস্ট ক্যারিয়ার গ্যাস সিলিন্ডার, এখানে ওই যে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে একটা ক্যারিয়ার গ্যাস ব্যবহার করা হয়। ক্যারিয়ার গ্যাসটা সচরাচর নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন বা নিষ্ক্রিয় গ্যাস হয়। এটা এখানে লেখা আছে, আমি দেখাবো। আর এটা হচ্ছে ওই যে প্রেসার অ্যান্ড ফ্লো কন্ট্রোল করে। তারপরে হচ্ছে এই যে এই জায়গায় তো স্যাম্পল প্রিপারেশন বললামই, যে স্যাম্পলটা সহ এই যে ইনজেকশন পোর্টে চলে যাচ্ছে, এই জায়গাটাতে হচ্ছে ওই যে আয়োনাইজেশনটা হচ্ছে। আয়োনাইজেশনটা হয়ে এই যে ইলেকট্রিক বিম গুলার স্পিড আমি বাড়াই দিচ্ছি, দ্রুত গতিতে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যায়। যাওয়ার পরে এই যে ফটো ডিটেক্টর ডিটেক্ট সরি ম্যাগনেটিক ডিটেক্টর ডিটেক্ট করে সিগন্যাল। ডিটেক্ট করার পরে এখানে ইন্টেন্সিটি অনুযায়ী আমাকে মাস টু চার্জ রেশিও অনুযায়ী কার্ভ দেয়। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, গ্যাস ক্রোমাটোগ্রাফির আলাদা কোনো, আচ্ছা এবার ক্যারিয়ার গ্যাস। স্পিকারটা ঠিক করে নাও। হ্যাঁ, এইটা খুব সেন্সিটিভ একটা জিনিস। এই যে ক্যারিয়ার গ্যাস হচ্ছে নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, আর্গন, এগুলো ব্যবহার করা হয়। আর প্রেসার হচ্ছে 40 থেকে 80 পিএসআই। পিএসআই প্রেসার এটা থাকে, পিএসআইটা আমার এখন মনে পড়তেছে না। পিএসআই হচ্ছে প্রেসারেরই একক। আচ্ছা, আর গ্যাস, এই যে ক্যারিয়ার গ্যাসের বৈশিষ্ট্য কি হবে? নিষ্ক্রিয় হইতে হবে। এটাই হচ্ছে পিউরিটি হইতে হবে 99%-এর উপরে, একদম 100%-এর কাছাকাছি। কস্ট ইফেক্টিভ এবং অ্যাভেলেবেল হইতে হবে, এবং যেটা হচ্ছে ডিটেক্টর দ্বারা ডিটেক্ট করা যাবে। আচ্ছা, নিউমেটিক কন্ট্রোল ওভেন এগুলা স্যারের স্লাইডে নাই, এগুলো লাগবে না। আর এই যে দরকার নেই। স্যাম্পল ইনজেকশন, হ্যাঁ, আর স্যাম্পল ইনজেকশন পোর্ট এখানে আলাদা করে মানে ডিসকাস করছে, স্যারের স্লাইডে এগুলো নাই। থাক, ওগুলো ডিসকাস দরকার নেই। কি বলে, ওই যে হ্যাঁ। তো এখানে আবার কিন্তু ওই যে লিকুইড স্যাম্পলটা মনে হয় তৈরি করা দেখাইছে, যে স্যাম্পলটা 0.1 থেকে 0.5 গ্রাম পর্যন্ত নেওয়া হয়। নেওয়ার পরে ওই যে সলভেন্ট 1 থেকে 1.5 পর্যন্ত সলভেন্ট নিয়ে মিক্স করা হয়। মিক্স করার পরে সেটা হচ্ছে স্যাম্পল ভায়াল, স্যাম্পলের যে পাত্র 2 মিলিলিটার, ওইটায় রাখা হয়। সেটা ট্রেতে রাখা হয়। ট্রেতে রাখার পর সরাসরি মেশিনের স্যাম্পল সেকশনে দিয়ে দেওয়া হয়। তারপরে আমরা মাস স্পেকট্রোস্কোপিটা পাচ্ছি। তো এই যে স্যাম্পল প্রিপারেশনটাই এখানে জাস্ট দেখাইলো, মানে এখানে কি অনেকগুলা এক এক অনেকগুলা জায়গায় এক এক স্যাম্পল ভাবে একসাথে দেখাইছে। দেওয়া যায় এই এতে জায়গায় চিত্র মেশিনে কি চিত্র অনেক, অনুযায়ী তো তাই মনে হচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে। চিত্র, হ্যাঁ চিত্র তো তাই বলতেছে। হুম। কিন্তু বর্ণনাটা কিন্তু ফিক্সড আছে। বর্ণনাতে কিন্তু বলে দেয়া আছে যে স্যাম্পল ইনজেকশন পোর্ট এটার ভেতর দিয়ে ওই যে গ্যাস হুম। ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমি যে গ্যাসের সাথে গ্যাস মিশ্রিত স্যাম্পলটা পাইলাম, পাওয়ার পর সেই হুম। স্যাম্পল মলিকিউলটা ইলেকট্রন বিমের ভেতরে যায়। যাওয়ার পরে হুম। আয়োনাইজড হয়। আয়োনাইজড হুম। হওয়ার পরে এই যে অ্যাক্সিলারেটেড আয়ন বিম, এগুলো কিন্তু আর সরাসরি আপনি কোনো সলিড কিছু আর নাই, এগুলো এখন আয়ন হয়ে গেছে। প্রোটন, ইলেকট্রন এরকম হুম। আয়ন হয়ে গেছে। সেই আয়ন গুলাকে অ্যাক্সিলারেটেড মানে কি, উচ্চ গতি, গতি বাড়াই দেওয়া হয়েছে। গতি বাড়াই দেওয়ার পরে যে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে ডিটেক্টর ডিটেক্ট করার পর সেটা হচ্ছে স্প্রেকটা আকারে আমরা হচ্ছে পাচ্ছি। ওই স্প্রেকটাম আকারে আমরা পাচ্ছি ইন্টেন্সিটি অনুযায়ী। ওকে, ওকে, এটার পরে তাহলে আমরা ইয়ে দেখলাম, স্যাম্পল প্রিপারেশন দেখলাম, ওয়ার্কিং প্রিন্সিপালও দেখলাম। এখন হচ্ছে হ্যাঁ, এখন স্যাম্পল প্রিপারেশনটা কিন্তু গ্যাস ক্রোমাটোগ্রাফির জন্য একরকম স্যাম্পল প্রিপারেশন দিছে, মাস স্পেকট্রোস্কোপিতে আবার অন্যরকম লিখছে, মানে স্যারের এই শীটটাতে। তাহলে এই এটা দুইটা আমি স্যার যেটা দেখাইছে এটা হচ্ছে তোমার মাস স্পেকট্রোস্কোপি, তাই তো?
শুধু মাস স্পেকট্রোস্কোপি। আর তোমার হচ্ছে ইয়ের ক্ষেত্রে? গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে সরাসরি ওটা গ্যাস হয়েই আসতেছে। আর মাস স্পেকট্রোস্কপিতে এখানে যেটা দেখা যাচ্ছে যে অনেকটা লিকুইড টাইপের করে মেশিনে পাঠাচ্ছে, হয়তো মেশিন পরে এটা ভেপোরাইজড করে মেশিনের ভিতরে হয়তো বাকি কাজটা করতে পারে, যেটা আমরা চিত্র দিয়ে বুঝতেছি না। ঘটনাটা কিন্তু আসলেই তাই, এই যে আপনি জাস্ট স্যাম্পলটা ভেতরে নেওয়ার পরে সেই স্যাম্পলটা থেকে নির্যাস স্যাম্পল মলিকিউল আসতেছে। স্যাম্পলটা সরাসরি আসতেছে না, ওটা মলিকিউল আকারে আসতেছে। স্যাম্পলের অণু আসতেছে, অ্যাটম তো পরমাণু, অণু আসতেছে। অণু আসার পর সেই অণুটাই ভেপোরাইজ করে ফেলতেছি, জাস্ট আয়ন রাখতেছি তখন। এবং আমরা জানি এখানে হচ্ছে মাস টু চার্জ রেশিও বের করতেছি, মানে আমি কতটুকু মাস দিলাম বিনিময়ে আমি কতটুকু চার্জ পাচ্ছি। থিওরি কিন্তু এটা মাস টু চার্জ হ্যাঁ, রেশিও। তো স্যাম্পল প্রিপারেশনটা যে ডিফারেন্ট বলবো তা না, এখানে জাস্ট মেশিনে কেমনে আমি অ্যাজ এ ল্যাব ল্যাব এক্সিকিউটিভ আমি কিভাবে মেশিনে স্যাম্পলটা দিব এটা বলছে আর কি। বুঝতে পারছো? বুঝছি। ওকে। এটার মানে প্রায়োগিক দিক ইউজ খুবই সিম্পল। সব জায়গায় মলিকিউলার ওয়েট, মলিকিউলার ওয়েট নিয়েই কাজ। কিসের মলিকিউলার ওয়েট বের করে? যে মলিকিউলার ফ্র্যাগমেন্ট। মলিকিউলার ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে যে একটা একটা কেমিক্যাল, একটা যৌগ, সেটার একটা অংশ। মানে আমার কাছে তো গোটাটা নাই, আমি যখন আয়োনাইজড করে ফেলতেছি আমি টুকরা টুকরা করে ফেলতেছি। তো সেই টুকরাটারই মলিকিউলার ওয়েট আমরা বের করতে পারি, এখানে মলিকিউলার ওয়েট বের করার জন্য ব্যবহার করি। আবার স্পেসিফিক মলিকিউলার ওয়েট ডিটারমাইনের জন্য আমরা ব্যবহার করি। আবার হচ্ছে এই যে আইসোটোপ আইসোলেশন ফ্রম মিক্সচার, আমরা তো আইসোটোপ করছি যে কার্বনের তিনটা আইসোটোপ হয়, C12, C13, C14। তিনটারই কিন্তু মলিকিউলার ওয়েট ডিফারেন্ট হবে। তো এটার মাধ্যমে আমরা পৃথকীকরণ করতে পারবো। C12 এক জায়গায় পিক দিবে, C13 এক জায়গায় পিক দিবে, C14 আরেক জায়গায় পিক দিবে। এক একটার পিকের ইন্টেন্সিটি তীব্রতা এক এক রকম হবে। সেটা অনুযায়ী আমরা গেস করতে পারবো যে আহ, কোনটার পরিমাণ বেশি, এই টাইপের আর কি। আর এখানে যে ইমেজ, এটা তো বললামই যে আপনি যে পরিমাণ ইলেকট্রন বিম, আবার ওই ছবিটায় যাচ্ছি, এই যে ইলেকট্রন বিম গুলো এখান থেকে ডিটেক্ট করে সে নিজে কিন্তু সরাসরি তার ইন্টেন্সিটি অনুযায়ী আর তার মলিকিউলার ওয়েট অনুযায়ী সে পিক দিয়ে দিচ্ছে। আর আমাকে একটু টাইম দেন। আচ্ছা। এটা কি বোঝাচ্ছে? আচ্ছা, তুমি গ্যাস ক্রোমাটোগ্রাফি আর মাস স্পেকট্রোস্কোপি তুমি যাই বলো না কোনো, রেজাল্ট তো মাস মানে হ্যাঁ, স্পেকট্রোস্কোপি থেকে আসবে, তাই না? রেজাল্ট মাস স্পেকট্রোস্কপি থেকে আসবে। আচ্ছা, ঠিক আছে। এটা গ্যাস ক্রোমাটোগ্রাফিটা আর একটু এই স্লাইডটা শেষ করি, আর ইম্পর্টেন্ট কিছু আছে কিনা সব আদার্স জিনিসপত্র নিয়ে ডিসকাস করছে। কি রিপোর্টটা না বানাইছি রে ভাই! কয় আচ্ছা, পেজে বানাইছে? 17 17 পেজ। পেজ। আচ্ছা, রাফি, ডিসকাস করো দ্রুত। হ্যাঁ, আচ্ছা। এই যে এখানে খুব সিম্পল করে দেখাইছে। আর ওই স্যার যেটার এক্সাম্পল দিচ্ছে ওইটা একটু বোঝার ব্যাপার আছে। আচ্ছা। পানি, পানি, অক্সিজেন 16, হাইড্রোজেন 2, তাইলে 18, তাই না? হ্যাঁ। পানির একটা সাধারণ একটা পানির যে মলিকিউল, ওইটার মলিকিউলার ওয়েট হবে 18। হুম। তো সেই 18 ছাড়া এখানে যদি আমি যদি হাইড্রোজেনের দুইটা না হয় হাইড্রোজেন একটা হয়, ধরেন একটা মানে হাইড্রোজেন একটার ইয়ে নাই, হচ্ছে ওই যে ইলেকট্রন নাই, সেই ইলেকট্রনটা অন্য কোথাও ছেড়ে চলে আসছে, মানে চার্জ নাই।
তখন সে দেখা যাচ্ছে কিছু 17, মানে আমার জিনিসটা কি বুঝতে পারছেন? মানে ওএইচ, বুঝতে পারছি, একটা কম। যেমন এই যে মাস মাস স্পেকট্রোস্কোপি, পানির মাস স্পেকট্রোস্কোপি ডাটা কি বোঝা গেছে যে 18তে অনেক উঁচু পিক দিছে। এই উঁচু পিক মানে কি, হাইস্ট, হাইস্ট পিকটা হচ্ছে সবচেয়ে বেশি আয়ন নির্দেশ করে। এখানে এই যে এই পিকের ইন্টেন্সিটি প্রায় 100-র কাছাকাছি, দেখছেন? 100-র কাছাকাছি পিক ইন্টেন্সিটি, তার মানে প্রায় 100%ই হচ্ছে 18তে পিক দিচ্ছে। আবার সারপ্রাইজিংলি এখানে প্রায় 10-15-র কাছাকাছি, 10-15-র কাছাকাছি 17তেও পিক দিছে। তো ওই ওই 17তে যে জায়গায় পিক দিছে সেখানে হচ্ছে মলিকিউলার ওয়েট 17 পাওয়া গেছিল। এতটুকু ক্লিয়ার? হুম। আর এই এই জিনিসটা আপনাদের জানা লাগবে যে এখানে ধরেন 19-20 পর্যন্ত আছে না, হুম। 20-এও যদি পিক আসতো, মানে স্পষ্ট শার্প পিক আসতো 20-এ, তাহলে আমাদের মলিকিউলার ওয়েট, এই বস্তুটা অজানা বস্তুটার মলিকিউলার ওয়েট হয়তো 20। কিন্তু এখানে 19-20, এখানে কি পিক আসছে কোনো? না। তাহলে এটার মলিকিউলার ওয়েট 18। মানে সর্বোচ্চ পিক যেটা, হাইয়েস্ট এম বাই জেড ভ্যালু, হাইয়েস্ট এম বাই জেড ভ্যালু হচ্ছে এই যে এম বাই জেড ভ্যালু, এটা পুরোটা 10, 11, 12, 13, মানে মাস পার আয়ন, মাস টু চার্জ রেশিও যেটা এম বাই জেড, এটা 18 সবচেয়ে বড় মান। তো আমার এই অজানা অজানা যৌগটার মলিকিউলার ওয়েট 18 তাইলে এখানে। এবার স্যারের ইয়েটাই যাই, স্যারেরটাতে যেমন দেখা যাচ্ছে যে মলি, মানে ইয়ে কি বলে, এই যে মলিকিউল, এটার নাম কি যেন বলতেছে, মলিকিউল ইজ টু চার্জ রেশিও, সরি মাস টু চার্জ রেশিও। এখানে এই স্যারের এ মাত্র ইমেজে, embedded। মাস টু চার্জ রেশিওর সবচেয়ে বড় পিক, মানে সবচেয়ে বেশি মান 350। 350-তে একটা পিক দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? হুম। তাহলে আমাদের ধরে নিতে হবে যে এটার মলিকিউলার ওয়েট 350 অ্যাকর্ডিং হাইস্ট টু পিক, ইমেজ। হাইস্ট পিক পাওয়ার পরও যদি পাওয়া যায় এটা এটা। হচ্ছে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে হাইয়েস্ট, একটা হচ্ছে হাইয়েস্ট পিক, আর আরেকটা হচ্ছে হাইয়েস্ট এম বাই জেড ভ্যালু। আচ্ছা। হুম হাইয়েস্ট এম বাই জেড ভ্যালু আর হাইয়েস্ট পিক। হুম যদিও এই বর্ণনাগুলো আমি চ্যাট জিপিটি থেকে নিছি, যে হাইয়েস্ট হাইয়েস্ট এমজেড ভ্যালু থাকলে সেটা হচ্ছে আমার মলিকিউলার ওয়েট নির্দেশ করে, হাইয়েস্ট এমজেড ভ্যালু। আর হাইয়েস্ট পিকটা সবচেয়ে বেশি আয়ন নির্দেশ করে, যে সবচেয়ে বেশি আয়নের যে রেশিওটা উপস্থিত সেটা হচ্ছে 223 মাস টু চার্জ রেশিওর আয়নটা। আচ্ছা। আর সেকেন্ড ইমেজের ক্ষেত্রেও তাই, এখানে হচ্ছে 375-এ, 300, 350, 300, 400, তাহলে 375-এ এখানে মলিকিউলার ওয়েট হবে। আর এটার সবচেয়ে বেশি পিক পাওয়া গেছে 251-তে। মানে আয়ন আহ, সবচেয়ে 251, মানে ভর বিশিষ্ট মলিকুলের আয়ন সবচেয়ে বেশি হচ্ছে 251 নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এটার ইন্টেন্সিটি বেশি, মানে এই এই আয়নটার উপস্থিতি বেশি ওই যেই হুম যৌগটা নিয়ে আমি এই ভর বলতেছি। বিশিষ্ট মলিকুলের হ্যাঁ, আর ওইটার মলিকিউলার ওয়েট হচ্ছে 375। ম্যাক্সিমাম। হ্যাঁ, এখন রাব্বানি ভাই যেমন খুব সুন্দর মানে মানে বর্ণনা করে বললো যে কোনো জায়গায় কিছু কিছু জায়গায় রেজাল্ট ডিফারেন্ট কেন আসতে পারে, কোনো মারপ্যাচ আছে কিনা। এখন এখানেও আসলে মারপ্যাচ থাকতেই পারে। মারপ্যাচ থাকা বলতে কি, যে এমন হইতে পারে যে পিছনে একটা কার্ভ, পিছনে একটা পিক দিবে, এই পিকটা আসলে ওই যে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নের মতো, এই পিকটা অযথা পিক বা বাহুল্য পিক আসছে, হুম এরকমও হইতে পারে। কারণ এই জিনিসটা খেয়াল করেন, মানে আমি বর্ণনা দেওয়ার পরে এই কথাগুলো বলতেছি, এখানে খেয়াল করেন এই যে 350-র উপরে কিন্তু মান, কম্পিউটার কিন্তু এই মানটা দেয় নাই, বলে নাই। অথচ 223 আর 245 মান কিন্তু কম্পিউটার নিজে ডিটেক্ট করে বলে দিছে। আবার 273 আর 251 এটা কিন্তু কম্পিউটার নিজেই বলে দিছে। মানে এই যে যেই মনিটরে, মানে ডিটেক্টরের সাথে যে কম্পিউটারটা হুম অ্যাটাচ থাকে, সেই কিন্তু রেজাল্ট এভাবে ইন্টারপ্রেট করে দিছে। তাহলে আমরা একটা কাজ করি,
আমরা 350 375 বলবো না। বি এর মলিকিউলার ওয়েট হচ্ছে 273। আর হাইয়েস্ট পরিমাণ আয়ন আছে, সবচেয়ে বেশি আয়ন আছে 251 মলিকিউলার ওয়েটের। তার মানে তুমি বলতে চাচ্ছ যে হচ্ছে যদি স্পেসিফিক যদি উপরে ভ্যালুটা দেয়া থাকে তাহলে সেটা হ্যাঁ, আমাকে কনসিডার করতে হবে, আর তারপর যদি ভ্যালু না দেওয়া থাকে তাহলে ওটা ধরে নিতে হবে হ্যাঁ, যে ওইটা হচ্ছে ইম্পিউরিটিজ বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের কারণে আসছে, তাই আহ, তো? এটা আসলে এই জিনিসটা আমি জোর গলায় বলতে পারবো না আর কি, কারণ এটা আপনাদের সামনেই এখন একবার ইয়ে করি। চ্যাট ইমপিউরিটিজ এর জিপিটি কারণ তুমি কি ইমপিউরিটিজ ইউটিউবে এর এগুলো কারণ দেখাবা? চ্যাট সমস্যা নাই। জিপিটি এই যে ছোট ছোট অন্যান্য পিক, এরা হয়তো ফ্র্যাগমেন্টেশন থেকে আসা ছোট ছোট অংশ অথবা ব্যাকগ্রাউন্ড নয়েজ। এই যে রব্বানি ভাই সেরা। আর 245 এটাও বলতেছে যে সম্ভবত কোনো ফ্র্যাগমেন্টেড ভাঙা অংশ, মলিকিউল বা অ্যাডাক্ট, মানে ওই যে ইয়ে আর কি, বর্জ্য পদার্থ, বর্জ্য টাইপের কিছু নেগলে, মানে ইয়ে কিছু আর কি, যেটা রিলেটেড কিছু না বা স্যাম্পলের কিছু না। এই পিকটি সবচেয়ে উঁচু, মানে এই এমজেড ভ্যালুর কণাটি সবচেয়ে বেশি, এটাই মূলায়ন হতে পারে। ঠিক মানে আছে। এর মলিকিউলার ওয়েটটাই মূল তাহলে। হ্যাঁ, তাহলে আমরা সিম্পলিফাই করি আরো, যেটা সবচেয়ে উঁচু থাকবে, যেটা হচ্ছে আমাদের এই যে পরীক্ষার হল 11 তলার উপরের বিল্ডিং পর্যন্ত যেটা পৌঁছাবে, সেটাই আমাদের মলিকিউলার সেটাই ওয়েট। হচ্ছে তার মলিকিউলার। এটাই শেষ। মলিকুলার ওয়েট, তাই তো? হ্যাঁ, জুলাই আন্দোলন সফল। যাক। আর আর কোনো হ্যাঁ, আর কোনো আন্দোলন করার দরকার নাই। এবার আমি একটা এডিশনাল জিনিস ইয়ে করি। আহ, ইডিএস লাগাবা? হ্যাঁ, ইডিএস। ইডিএস আর এসিএম কি প্রায় একই না, মানে একই মেশিনে ব্যবহার করা হয় না? একই মেশিন দিয়ে রেজাল্টটা আসে। ইডিএস এর জন্য আলাদা কি কোনো সফটওয়্যার বা কোনো পার্টস লাগানো থাকে মেশিনে, এসিএম এ? আহ ভালো কোশ্চেন করছেন। আচ্ছা, ইডিএসটাও চ্যাট জিপিটি কে আস্ক করতেছি, সমস্যা নাই। এই যে ইডিএস এ জাস্ট পিক দেওয়ার মাধ্যমে ওরাই আবার একটু ইয়ে ইয়া করো করবে। রাফি, ওই ওকে, যে, শোনা যায় এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ইডিএসটা মানে এটা নেমে নেমে গেলে আর শোনা যায় না। ইডিএসটা খুবই, আসলে ইডিএস এর গ্রাফ যদি দেয়, মানে খুবই সিম্পল দুধ ভাত গ্রাফ হবে, ওখানে আসলে বোঝানোর কিছুই নেই। এই আপনার এই ইডিএস গ্রাফটার ভেতরেই এরকম, ধরেন এটা স্যাম্পল 0, এটা হচ্ছে পিওর কটন স্যাম্পল ছিল। ওখানে আমি শুধু কার্বন আর অক্সিজেন দেখতে চাইছি। সচরাচর একটা টেস্টে 4টা যৌগের অনুপাত দেখায়, বুঝতে পারছেন? মানে আমরাও এরকমই দেখছিলাম যে সর্বোচ্চ 4টা যৌগের অনুপাত দেখাইছি। যে যেমন স্যাম্পল 2, যেটা আমি যেটাতে হচ্ছে অ্যামিন ছিল NH2, NH2 দিয়ে বিক্রিয়া করাইছিলাম, যেটা পলিঅ্যানিলিন। আর হচ্ছে ইয়ে দিয়ে বিক্রিয়া করাইছিলাম, সিলভার নাইট্রেট AgNO3। তো আমি এইসব করানোর পরে আমি জাস্ট দেখতে চাইছি যে সিলভার জমছে কিনা আমার স্যাম্পলে, এবং আমার স্যাম্পলে নাইট্রোজেন জমছে কিনা। আগে যেখানে প্রথম যেটা প্রিস্টিন পিওর, সেটাই ছিল কার্বন আর অক্সিজেন, নাইট্রোজেন ছিল না। তো এটাতে নাইট্রোজেনও জমছে 0.18%, আর সিলভারও জমছে 0.067%। তার মানে তুমি এটাই হচ্ছে হচ্ছে ইডিএস। তুমি হচ্ছে এই যে ইডিএস দ্বারা হচ্ছে ডিরেক্ট বুঝবা যে আসলে কোন একটা ম্যাটেরিয়াল উপস্থিতি আছে কিনা, থাকলেও সেটা কত পার্সেন্ট। রাইট, রাইট। যে একটা স্যাম্পলের ভেতর কি কি মৌল দ্বারা সেটা গঠিত,
এবং কত কত শতকরা কত হারে সেখানে তুমি আছে। এখন একটা কাজ করো, এটা একটা স্ন্যাপশট নিয়ে এটা আমাদের ভাইয়াকে দাও, সে কি ফিডব্যাক দেয় ওইটা পড়ে আমরা শেষ ও করে দিই। আচ্ছা, ভাইয়া, এনএমআর তো হচ্ছে যে কোন কোন ইয়াটা পাওয়া যাবে সেটা নির্দেশ করে, তাই না? আর ইডিএস টা তাহলে কি কি করবে মূলত? ইডিএসটা হচ্ছে আমি যতদূর মনে আছে যে 4টা পর্যন্ত মৌলের কম্পোজিশন বা ইয়ে দেখাবে, মানে পার্সেন্টেজ দেখাবে, যে এখানে হচ্ছে ছাত্র কয়জন আছে, ছাত্রী কয়জন আছে। তাহলে তাহলে এনএমআর না করে তাহলে ইডিএস করলে অসুবিধাটা কি? এনএমআর এ যেমন হচ্ছে আমরা ওই যে কি পরিমাণ কোন কোন কম্পোজিশন আছে, ওটা মানে কোন মলিকুল আছে, মলিকুল তো না, মানে স্পেসিফিক ভাবে তো বলে দেয় ওইটা যে কার্বন নাইট্রোজেন এগুলো কি পরিমাণ আছে, ওইটা এনএমআর এ বলে দেয় না নাকি? আর ইডিএস এ তো হচ্ছে পার্সেন্টেজ সহকারে বলে দিচ্ছে যে কার্বন এত পার্সেন্ট বা হাইড্রোজেন এত পার্সেন্ট। বলে দিচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে ওইখানে শুধু কার্বন না হাইড্রোজেনই আপনি ডিনোট করতে পারবেন, এছাড়া তো কিছু পারবেন না। আপনি হচ্ছে ওইখানে সারাউন্ডিং যে পরিবেশ আছে ওই পরিবেশ থেকে আপনি ওই জিনিসগুলোকে মানে অ্যাজিউম করতে পারবেন যে ওইগুলো ওখানে আছে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। মানে ইডিএস টা অ্যাকুরেসি লেভেল অনেক বেশি না মানে এনএমআর এর চাইতে, আমি সেটা জানতে চাচ্ছি। না, এনএমআর অবশ্যই বেশি। আচ্ছা, আচ্ছা, তাহলে এনএমআর এ হচ্ছে অণুর, এই দেখেন এনএমআর এ হচ্ছে অণুর গঠন, ওই যে বললাম না, অণুর সারাউন্ডিং গঠনটাও পরিবেশ বলতেছে। দেখবে। হ্যাঁ, এবং সারাউন্ডিং হুম। পরিবেশ দেখাচ্ছে, ওইটা অনেক বিস্তারিত জিনিস দেখাচ্ছে। আর ইডিএস হচ্ছে একটা বেসিক টেস্ট, কি কি আছে। আর হুম। তারপরে হচ্ছে এই যে আহ, ইয়েটা ইডিএস এ এক্স রে ইউজ করা হয়, মানে কি বলে ওই যে এক্স এক্স রশ্মি ওইটাই দেয়া হয়। আর এখানে হচ্ছে এনএমআর এ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে ওই যে রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। ফিল্ডের ভিতর নিউক্লিয়াস রেখে রেডিও ফ্রিকোয়েন্সি নিক্ষেপ করা হয় নির্দিষ্ট পরিমাণে। আর ব্যবহার কোথায়, এই যে এনএমআর দিয়ে আমরা হচ্ছে যে জৈব যৌগ এবং প্রোটিন, সেই প্রোটিনগুলোর গঠন সম্পর্কে জানতে পারি, স্ট্রাকচার জানতে পারি। আর ইডিএস এ জাস্ট বেসিক ওই স্ট্রাকচারের ভিতর, জৈব যৌগের ভিতর তো কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছেই। কত এখন পার্সেন্ট কথার আছে? কথা, হ্যাঁ কথার কথা, আপনি অ্যালকেন দেখলেন, অ্যালকিন দেখলেন, বা আপনি অ্যালকোহল হুম। অ্যালকোহল দেখলেন, আর অ্যালকোহলের সাথে দেখলেন হচ্ছে অক্সালিক অ্যাসিড, ওই দুটোর গঠন কিন্তু কাছাকাছি। উপাদান বিশ্লেষণে কিন্তু আপনি ধরতে পারবেন না কোনটা অ্যালকোহল আর কোনটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, সিওওএইচ হুম। কোনটা আর সিএইচও কোনটা, এটা হুম। এনএমআর দিয়ে স্পষ্ট বুঝতে পারবেন। আচ্ছা রাফি, ওই যে ওই তাহলে ফিগারটাতে যাও, কি আছে ফিগারটা, কি দিল? হ্যাঁ, দাও, দ্রুত দাও। হ্যাং করছে। হ্যাং করছে? কি একটু অবস্থা রে ভাই, বেচারা একটু সহজ সরল পেয়ে। আমি চিন্তা করতেছি যে যখন দুনিয়া রোবটের কন্ট্রোলে চলে যাবে, এ আমার উপর প্রতিশোধ নিবে, এটা আমি অনেক অপমান করছি। হম। আচ্ছা, এই যে আহ, তাহলে প্রথম স্যাম্পল যেটা শুধু কটন ছিল, এটা বেসিক অর্গানিক ম্যাট্রিক্স বা পলিমার হতে পারে। দেখছেন, ও কিন্তু বলতে পারতেছে না যে এটা কি, এটা বেসিক অর্গানিক ম্যাট্রিক্স। জুয়েল ভাই দেখছেন এই যে ইডিএস এর হুম। সীমাবদ্ধতা, এ এ জাস্ট বলতে পারতেছে না শুধু কার্বন অক্সিজেন দিয়ে গঠিত, এটা যে কিছু হইতে পারে, এটা আমিও হইতে পারি, হুম। আপনিও হইতে পারে, তো আর কিছু বলতে কিন্তু পারতেছে না, স্ট্রাকচার দেখতে গেলে আমাকে ইয়া করতে হবে, এনএমআর করতে হবে। এনএমআর করতে হবে। হুম। আচ্ছা, এই যে এই স্যাম্পল ওয়ানে বোঝা যাচ্ছে যে নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড যুক্ত হয়েছে, এই যে দেখছেন অ্যামিন, অ্যামিন বা অ্যামাইড। কারণ পলিঅ্যানিলিন, পলিঅ্যানিলিনে তো অ্যামিন থাকে। এই যে দেখেন, এই মানে আমি ইডিএস কেন করছি, আমি যে অ্যামিন দিয়ে ট্রিট করছি, আমি যে হুদাই বলতেছি না যে আমি, মানে আমার পেপারে আমি হুদাই বলতেছি না যে আমি এখানে অ্যানিলিন দিছি, আমি প্রমাণও দেখাই দিলাম যে হ্যাঁ অ্যানিলিন দিছি। এটাই যে ইডিএস এর টেস্টে বোঝা যাচ্ছে। স্যাম্পল টু, সিলভার যুক্ত হয়েছে, এই যে দেখছেন, সম্ভবত সিলভার ন্যানো পার্টিকেল যোগ করা হয়েছে। নাইট্রোজেন খুব কম থাকায়
থাকায় কেমিক্যাল কম্পোজিশন সামান্য পরিবর্তিত। সিলভার ন্যানো পার্টিকেলও কিন্তু ধরে ফেলতেছে যে সিলভার ন্যানো পার্টিকেলই দেয়া হয়েছে। আচ্ছা, স্যাম্পল থ্রি। স্যাম্পল থ্রিতে ফসফরাস, এই যে এখানে নাইট্রোজেন এবং ফসফরাস দুইটাই বেশি, বোঝা যাচ্ছে এটা কোনো ফটোফসফোরাইলেটেড কম্পাউন্ড হতে পারে, যেমন ডিএনএ জিনিস। ও কিন্তু খুব কাছাকাছি আনসার দিচ্ছে। ডিএনএ মিমিক, ফস ফসফোলিপিড, এই যে ফসফোলিপিড এবং ফসফেট ফাংশনালাইজড পলিমার। এটা কিন্তু ডিএনএ দিয়েও ক্যারেক্টারাইজ করা যায়, আবার ফসফোলিপিড দিয়েও করা যায়। কেন? কারণ আমি এখানে মাছের আঁশ ব্যবহার করছিলাম। ফসফরাসটা মাছের আঁশ থেকে আসছে, ফিশ স্কেল প্রোটিন, এফএসপি, ফিশ স্কেল প্রোটিন থেকে আসছে। তো এই যে আহ, এই মানে এই যে দেখছেন ডিএনএ মিমিক অথবা ফসফোলিপিড, ও কাছাকাছি ধরতে পারতেছে। ওকে, স্যাম্পল ফোর। এই যে স্যাম্পল ফোরে S2 এর মতো সিলভার আছে কিন্তু নাইট্রোজেন নেই। নাইট্রোজেন নেই তা না, যেটা আপনাকে বললাম যে আমি শুধু চারটা যৌগের গঠন দেখতে পারবো। ওই যে 5 নাম্বার যেহেতু ওইটা, ওই জন্য 5টা হ্যাঁ, আসে। ওই ওই জন্য নাইট্রোজেনটা বাদ দিয়ে দিছিলাম, যে কারণ নাইট্রোজেন তো আমি হচ্ছে প্রথমটা থেকে নাইট্রোজেন আছে, S1 থেকে নাইট্রোজেন আছে, এটা তো আমি জানি নাইট্রোজেন আছে, তাহলে আমি হ্যাঁ, S4 এ আর নাইট্রোজেন ইচ্ছা করে দেখি নাই। ও কিন্তু ওই যে এবার বলছে ফসফরাস কম্পাউন্ড, এবং এক্স্যাক্টলি আমি ফসফরাস কম্পাউন্ডই দিতে চাইছিলাম। আমি হচ্ছে ফসফরিক অ্যাসিড দিয়ে ট্রিট করছি স্যাম্পল 4 কে, যাতে ওই ফসফোলিপিডের সাথে ফসফরাস কম্পাউন্ডও আসে। দেখছেন? তো এটা হচ্ছে ইডিএস এর কাজ। স্যাম্পল গুলো শুকনো এবং পরিষ্কার হতে হয়। স্যাম্পল যদি তরল হয় তাহলে সেটাকে ড্রাই করে নিতে হবে। কন্ডাক্টিভ হওয়া দরকার, যেটা হচ্ছে আমরা ওই এসিএম এও করি, আবার এটিআর এফটিআর এও করি, যে স্যাম্পল নন কন্ডাক্টিভের প্রিপারেশনে ক্ষেত্রে। এসিএম আর ইডিএস দুটো একই না? হ্যাঁ, 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 এই যে কন্ডাক্টিভ হওয়া দরকার, যে যদি নন কন্ডাক্টিভ থাকে তাহলে তাতে গোল্ড বা কার্বন বা ওই যে কি মিক্স করতাম যেন রাব্বানি ভাই এফটিআর এ। কেবিআর। হ্যালো, এফটিএম, এসিএম। কেবিআর। কেবিআর, হ্যাঁ হ্যাঁ, কেবিআর, আচ্ছা সরি, কেবিআর এর কাজ তো আলাদা, সরি সরি। এখানে আচ্ছা তোমার হচ্ছে গোল্ড অথবা ইয়ে ভাই, কার্বন কোটিং বলেই তো দিছে। কোনটাতে? হ্যাঁ, গোল্ড বা কার্বন আচ্ছা কোটিং। জুয়েল ভাই, আমরা আরেকটা কিছু নাম পাইছিলাম না পলিমার সাবজেক্টে, জাকারিয়া স্যারের শিটে? এসিএম এ হ্যাঁ, এসিএম এ। গোল্ড অথবা প্লাটিনাম। এগুলো কি? আচ্ছা, এগুলাই ছিল হয়তো, মানে যেটা হচ্ছে ওই যে সুপিরিয়র মেটাল না কি মেটাল বলে যেন, যেগুলো বিক্রিয়া করে না। বুঝতে পারছো, আমি, প্লাটিনাম জাতীয় আর কি। হ্যাঁ হ্যাঁ। আর স্যাম্পলকে ছোট এবং সমতল করে ইয়ে করতে হয়, কাটতে হয়, যাতে স্যাম্পল চেম্বারে আরে ঢুকানো এটা যায়। তো এটা ওই যে হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে ওই যে সেম টেমের ওই যে যে ইয়াগুলা করছে ওগুলা, হ্যাঁ, নতুন কিছু না। একদম ধরেন 1.5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার এভাবে ছোট ছোট করে কাটতে হয়, আর শুকাই ফেলতে হয় যাতে ওখানে হাইড্রোজেন অক্সিজেন রিলেটেড কোনো কিছু না আসে। আর হচ্ছে আঙ্গুলের ছাপও যাতে, ওখানে আঙ্গুলের জন্য যাতে কোনো কিছু না চলে আসে, এটা সাবধান থাকতে হয়। ও সরি, এটা মনে হয় আমি এসিএম এর এফটিআর এর কথা বলতেছি। আচ্ছা, এফটিএল এর এবার কথা কাজের, বলতে যাই হোক, হ্যাঁ এসিএম এ আর এটা একই আর কি, এই ইডিএস এর এটা স্যাম্পল প্রিপারেশনটা প্রায় হ্যাঁ। 99% একই। আর এই যে দেখেন, এই এসিএম, ইডিএস আর এসিএম এর কাজের পদ্ধতি একই। ইডিএস এর কাজের পদ্ধতি এসিএম এর সাথে জড়িত, যে হুম। শুরুতে আমার স্যাম্পলের উপরে এই যে বিম মারা হয়, মানে ইলেকট্রিক বিম, যেটা ইলেকট্রিক বিম মারার পর অ্যাটমের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে এই যে ইলেকট্রন বের হয়ে যায় ইনার শেল থেকে। ইলেকট্রন বের হওয়ার সময় এই যে সেই জায়গায় এক্স রে নির্গত হয়। ইলেকট্রনটা যখন নিচে খালি জায়গায় চলে আসে সেখানে এক্স রে নির্গত হয়। সরি। আর এক্স রে নির্গত হলে এই এক্স রে এর শক্তি শোনো আমি নির্ভর বলি, করে। এগুলা এত পড়ার দরকার নাই। ঘটনা হচ্ছে কি, আসলে দরকার। স্যার যা পড়াইছে না, স্যার যা পড়াইছে স্যার ওইগুলা থেকেই
মানে 6-7 সেট করতে পারবে। ফ্লেম টেস্ট এসে আছে না, এগুলো দিয়ে করতে পারবে। এগুলা স্যার দিছে যে আসলে যাতে ছেলেপেলারা একটু হলেও দেখে, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, তো ফ্লেম রিটার্ডেন্সি আর এসিএম টিইএম এগুলো তো আমরা আলোচনা করি নাই, এগুলা কি করবেন আলোচনা নাকি? আহ কাজ করা যায়, সেটা হচ্ছে আহ আহ, সময় তো অনেক হয়ে গেল, 8টা করবা বেজে কখন? গেছে। ওই মোটামুটি আহ, এগুলাই হয়ে যাবে, বুঝছো। কোন কোন ক্যালোরিমিত্রি আছে এর কোন ক্যালোরিমিত্রিটা একটু জটিল। কি কি? কোন ক্যালোরিমিত্রি, কোন ক্যালোরিমিটার? এটা কোনটা? এটা হচ্ছে ফ্লেম রিটার্ডেন্সি টেস্ট। ও আচ্ছা, ফেভারিট আচ্ছা, সমস্যা নাই তাইলে। এগুলো একটু আমি ঘাটাঘাটি করে দেখি।